ডাকসুর ভোট গ্রহণকাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ডাকসুতে জমে উঠেছে শেষ সময়ের প্রচার। গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয়। 1 বছরে কেউ গুমের শিকার হননি, বললেন অ্যাটর্নি জেনারেল। কোনো মিথ্যা মামলা দায়ের করেনি পুলিশ। বাংলাদেশের মাটিতে পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ফরিদপুর নয়, ঢাকা বিভাগেই থাকতে চায় শরীয়তপুরবাসী। সড়ক আটকে বিক্ষোভ, 72 ঘন্টার আলটিমেটাম। তাদের যে নীল নকশা ছিল, সেই নীল নকশা এখন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাইলে তাদেরকেও এই বাংলার মাটি থেকে ছাড়তে হবে। আজকে শুধু আমরা জানান দিয়েছি, কালকে থেকে আমরা এমনও হতে পারে এই শরীয়তপুরকে যদি আপনারা ঢাকার থেকে আলাদা করতে চান, শুধু শরীয়তপুর না, পুরো দক্ষিণ অঞ্চল আপনাদের ঢাকা থেকে আলাদা হয়ে যাবে। কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার। বরিশালে বিদ্যুতায়িত হয়ে চাচা ভাতিজার মৃত্যু। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই ছাত্র সংসদ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে ডাকসু। গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রথম নির্বাচনের আয়োজন, আর সেদিকেই সবার নজর থাকবে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ বলছে সকাল 6টা থেকে পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে ডিএমপি। আমরা এখনো তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না, তবে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি, আমরা সবকিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করতে হয়, তো আমরা সেটি সবকিছুকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি। এদিকে নির্বাচনে ভোটারদের ভোট প্রয়োগের জন্য কেন্দ্র প্রস্তুত করছে প্রশাসন। সিসিটিভি বসানো থেকে শুরু করে টেবিল, চেয়ার সবকিছু প্রস্তুত করা হয়েছে। তবে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়নি। সবচেয়ে বড় কেন্দ্র টিএসসিতে বুথের সংখ্যা 120টি। ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। টোটাল 120 বুথের একটি কেন্দ্র। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সেন্টার আছে সবচেয়ে বড় সেন্টার, এবং যারা ছাত্রীরা আসবে তারা যাতে নিশ্চিত নিরাপত্তায় সর্বোচ্চ সুন্দরভাবে, কত সুন্দরভাবে তারা ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। এখানে ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে সাইবার আক্রমণের অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি, জিএস, এজিএস সহ কয়েকজনের আইডি হ্যাকের প্রচেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? তুহিন, আপনি জানাবেন যে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি এখন কেমন দেখছেন, এবং ভোট কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি নতুন তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে যদি বলতেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকালকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু নির্বাচন কিন্তু শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে গতকালকে মধ্যরাত থেকেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে, যে কারণে আমরা দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের যে এলাকায় গতকালকের যে চিত্রটা ছিল, যে ছাত্র এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থী, তাদের কিন্তু পদচারণায় একটি মুখর পরিবেশ কিন্তু ছিল। আজকে সেই পরিবেশটা কিন্তু নেই, যেহেতু প্রচারণা বন্ধ হয়ে গেছে। সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে এখন সিদ্ধান্ত নেয়ার পালা তাদের, যে আসলে কাদেরকে তারা এই ছাত্র সংসদের নেতৃত্বে তারা আনবেন। আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এর মধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষের পথে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা তবে তারা যেটি বলছেন, যে বারবারই বলার চেষ্টা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যাতে একদম শান্তিপূর্ণ এবং
হয় জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দর্শক, আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে বুধবার। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও চত্বরে প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। এ সময় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে প্রচারে নামেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বলছেন, জয়ী হলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিশ্ববিদ্যালয়ে সিনেটে তুলে ধরবেন। এদিকে প্রার্থিতা বাতিল হওয়া সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় প্রার্থিতা ফিরে পেতে আদালতে রিট করেছেন। তবে নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী শিশির মনির জানান, এই আদেশের পর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। জনাব জুলিয়াস সিজার আপিল ফাইল করেছিলেন। এরই প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কমিটি তাদেরকে ডেকেছিল, তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে এবং সকল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। ডাকসু নির্বাচনে চলছে শেষ সময়ের প্রচার প্রচারণা। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরাও। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এবার কতটি প্যানেলে কতজন প্রার্থী অংশ নিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, এবার মোট 7টি প্যানেলে 179 জন প্রার্থী কিন্তু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজকে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দ্বারে দ্বারে কিন্তু ছুটে যাচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে কিন্তু তারা কিন্তু লিফলেট দিয়ে তাদের যে ব্যালট সেই ব্যালটে কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা যে ধরনের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন শিক্ষার্থীদের সেগুলো আমরাও জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে যেহেতু 33 বছর যাবৎ শিক্ষার্থীদের হয়ে সিনেটে কেউ কথা বলার ছিল না, তাই এবার নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা গিয়ে সেই সিনেটে সেই অধিকার আদায় করতে চান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মানোন্নয়ে যে সমস্ত কার্যক্রম সেই সমস্ত প্রতিশ্রুতি গুলো কিন্তু তারা তাদের যে ইস্তেহার এবং সরাসরি কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে দিচ্ছেন। আমরা এছাড়া কিন্তু আরো একটি বিষয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির ঐক্য পরিষদ প্যানেলের যে ভিপি প্রার্থী ছিল তার কিন্তু প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। এবং তিনি কিন্তু আজকে সেই অমর্ত্য রায় যিনি তার কিন্তু আজকে প্রার্থিতা ফিরে পেতে তিনি কিন্তু আদালতে রিট করেছেন। এবং সেই রিটের বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এটি একটি অশনি সংকেত, যেহেতু এত বছর পর একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে নির্বাচন কমিশন যে তাদের যে অদূরদর্শিতা দেখিয়েছেন শেষ সময় এসে একজন ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে সেটি তারা প্রমাণ করে। এবং তারা চান যে অমর্ত্য রায় যে তার প্রার্থিতা হারিয়েছেন সেই প্রার্থিতা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি যেন এবারের যে ডাকসু নির্বাচন সেটিতে যেন অংশগ্রহণ করতে পারেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে যেন আগামী 11 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে যেন তিনি তার যেন প্রার্থিতা ফিরে পেয়ে তিনি যেন এই লড়াইটি চালিয়ে যেতে পারেন। আমরা সকাল থেকে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে যোগ্য প্রার্থী যারা শিক্ষার্থীদের হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলতে পারবেন এমন প্রার্থীকেই তারা এবারের ডাকসু নির্বাচনে কিন্তু তারা বেছে নেবেন। এছাড়া প্রার্থী তারা রয়েছেন তাদের কিছু অভিযোগও রয়েছে নির্বাচন কমিশনের বরাবর, যেমন এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুব যেমন নির্বাচনের সময়টি কিন্তু একবারে ঘনিয়ে আসছে, তারপরেও কিন্তু যারা বহিরাগত রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, এটি কিন্তু এখনো পর্যন্ত
নির্বাচন কমিশন রোধ করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু দখল করে আছেন, এবং যারা নিষিদ্ধ ছাত্রলীগ যারা রয়েছেন তাদের অন্যান্য প্রার্থীরা তাদের সাথেও কিন্তু যোগসাজশ করে প্রচারণা চালাচ্ছেন বলেও কিন্তু কেউ কোনো প্রার্থী কিন্তু অভিযোগ করছেন। তো এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের কিন্তু কোনো মন্তব্য আজকে আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মী দেওয়ান ইমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার সাথে যুক্ত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নির্বাচনে 23 পদের বিপরীতে 260টি মনোনয়নপত্র জমা পড়ে। আর হল সংসদের 15টি পদে 17টি আবাসিক হলে 603টি মনোনয়নপত্র জমা হয়। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 62টি জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 এবং এজিএস পদে 16 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ফর্ম যাচাই বাছাই শেষে বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। রাকসুতে মোট ভোটার 28,307 জন। নির্বাচন কমিশন জানিয়েছে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে আচরণবিধি পালনে কঠোর হবেন তারা। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। দর্শক, যেমনটি বলছিলাম, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কাজী শাহেদ আছেন সেখানে। শাহেদ, যাচাই বাছাই কারো প্রার্থিতা বাতিল হয়েছে কিনা, নির্বাচনের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে এবং আজকে সকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে, দুদিন বাছাই হবে। এরপরে নির্বাচন কমিশন কাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি জানাবেন, এমনটি বলা হয়েছে। ফলে আজকে যাচাই বাছাই হলেও কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন তথ্য নির্বাচন কমিশন দেয়নি। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সদস্যরা যারা আছেন তারা সবাই মিলে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের আজকের অনেকগুলি বিষয় আছে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম, যারা প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে তারা কি ধরনের আচরণবিধি মানবেন, কত টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী, সে সংক্রান্ত একটি বিধিমালা আজকে প্রণয়ন করা হবে এবং সেখান থেকে সেটি আজকে চূড়ান্ত করে আগামীকাল বা তার মনোনয়নপত্র যেদিন প্রার্থিতা বাছাই শেষ হবে তারপরে হয়তো প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে, এমনটি তিনি জানিয়েছেন। তার আগে যে পরিবেশ সেটি হলো যে মনোনয়নপত্র সংগ্রহের সময় কিছুটা উত্তপ্ত এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমরা যে উৎসবের আমেজ দেখেছি, তারপরে কিন্তু ক্যাম্পাস একেবারে শান্ত পরিবেশ। ছাত্র শিবির এবং ছাত্র দল তাদের প্যানেল দিয়েছে, অন্য বাম সংগঠনগুলিও ঐক্যবদ্ধভাবে প্যানেল আজকে ঘোষণা করেছে এবং আরো একাধিক প্যানেল দু একদিনের মধ্যে ঘোষণা করা হবে এমন তথ্য আমাদের কাছে আছে। যদিও যারা ভোটার এবার প্রার্থী হতে চান বা প্রার্থী হয়েছেন ইতিমধ্যে, তারা আনুষ্ঠানিকভাবে না হলেও প্রতিদিনই তারা তাদের যে জমায়েতগুলি সেখানে তাদের যে জনসমাগম সেখানে এসে ঘটাচ্ছেন এবং আড্ডার মাধ্যমে তারা তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। বিশেষ করে যেহেতু দুটি ছাত্র সংগঠন ইতিমধ্যে বড় প্যানেল ঘোষণা করেছে এবং তারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এই নির্বাচনটিতে আসছে, ফলে অন্যরাও এই প্যানেলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের শক্তির পরিচয় দিতে নানা রকম কৌশল অবলম্বন করছেন। সে তারই অংশ হিসেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই ভোট প্রার্থনা করছেন কৌশলে কিছুটা, যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি। নির্বাচন কমিশন যেটি বলছে তারা নীতিমালাগুলি করবেন। আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে, এরপরে তারা ঘোষণা করবেন কারা কারা প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকলেন। তারপরে মনোনয়নপত্র প্রত্যাহারের যে সময়টি আছে সেটির পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা দেবেন এবং 10 তারিখের পরে যে প্রার্থীটা তালিকাটা পাওয়া যাবে তারাই মূলত রাকসুর যে 35 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে তাতে ভোটের লড়াইয়ে থাকবেন। ভোটের লড়াই যেটি এখন পর্যন্ত আবাস, সেটি খুব জমজমাট একটা রাকসু নির্বাচন এবার হবে এমনটি প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। তবে নারী ভোটারদের মধ্যে যে সংখ্যাটি কাজ করছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা যেটি বলছিলেন বারবার করেই যে সাইবার বুলিং নিয়ে তাদের আপত্তিটি ছিল। সাইবার সেল গঠন করা হলেও সেটি খুব শক্তভাবে কাজ করছে এমনটি তারা মনে করছেন না এবং নারীদের যারা প্রার্থী হবেন তারা যেন সাইবার বুলিং এর শিকার না হন, এই জন্য যেন নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন পদক্ষেপ নেওয়া হয়, নারী প্রার্থীরা সেই প্রত্যাশাটি করছেন। তো জুথি রাকসু এখন পর্যন্ত আগামীকাল ভোটার তালিকা প্রার্থী বাছাই করা চলবে, তারপরেই বোঝা যাবে যে কাদের প্রার্থীতে টিকলেন। তো এই ছিল রাজশাহী থেকে রাকসু নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আমার সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি সবকিছু ধ্বংস করেছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আরও শক্তিশালী করে নতুন দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো নতুন করে গড়ে তুলতেই বিএনপির ৩১ দফা বলে জানান মির্জা ফখরুল। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। নানা বাধা বিপত্তি পেরিয়ে ৮ বছর পর স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় জানান কাউন্সিলে অংশ নেয়া তৃণমূল নেতারা। আমি মনে করব যদি আজকের এই সম্মেলনটি শেষ পর্যন্ত ভালোভাবে হয় তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই কাউন্সিলের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবেই আমাদের এই 3টি নির্বাচনী এলাকায় আমরা খুবই ভালো করতে পারবো। বার্তা একটাই, আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস চালু করতে হবে। উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি মহাসচিব। আজকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুযুগের গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি দাবি করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তিনি। জনাব তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত 1 বছরে একজনও গুমের শিকার হয়নি। পুলিশ কোনো মিথ্যা মামলাও দায়ের করেনি। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর রাজশাহী পর্বের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, 71-এর সাথে 24-কে তুলনা করে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা গর্বের সাথে বলতে পারবেন, গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি সাংবিধানিকভাবে, যে বাংলাদেশে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করতে পারবে না। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ফরিদপুরে অন্তর্ভুক্ত হচ্ছে শরীয়তপুর, তবে ঢাকা বিভাগে থাকার দাবি জানিয়েছেন শরীয়তপুরবাসী। সোমবার দুপুরে শহরের চৌরঙ্গি এলাকায় ঢাকা বিভাগে থাকার দাবিতে জাগো শরীয়তপুর নামের একটি সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর তারা 72 ঘন্টার আলটিমেটাম জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। 2 তারিখে যেই ডিক্লারেশন আসার আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা শুনতে পাচ্ছি যে ফরিদপুর বিভাগটা ডিক্লার করে দেবে। সেটার প্রেক্ষিতে আমরা এখানে চলে আসছি। আমরা সৈয়দপুর যদি বঞ্চিত হই, আমরা সৈয়দপুর যদি লাঞ্ছিত হই, এই সৈয়দপুর 14 কোটি জনগণ, সৈয়দপুরের 11 লক্ষ জনগণ এই লাঞ্ছনা মানবে না। কুমিল্লার নগরীর ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
লোক প্রশাসন বিভাগের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রোববার দিবাগত রাত 2টার দিকে কুমিল্লা নগরীর 3 নং ওয়ার্ডের উত্তর কালিয়াজুড়ির ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা আদালতের হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ও মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিঙ্কি। ও আসলে আমাদের 16 ব্যাচের স্টুডেন্ট। 16 ব্যাচের আজকে আবার সেমিস্টার ফাইনালের লাস্ট পরীক্ষা ছিল। আমি ওই ব্যাচকে আমি পড়াইতাম, সুতরাং আমি তাকে খুব ভালো করে চিনি আর কি। সে খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে এবং যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে মেধার ভিত্তিতে কম্পিটিটিভ এক্সাম দিয়েই সে ভর্তি হয়েছে, সুতরাং সে মেধাবী। আমরা যেটা দেখে আপাতত মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা শ্বাসরুদ্ধ করে হত্যা, সেটা বালিশ চাপা যে কোনো প্রকার হোক, এটা শ্বাসরুদ্ধ করে। এখন তো আমাদের জানা মতো এরকম সূত্র নেই, আমরা ওইভাবে সন্দেহ করতে পারতেছি না কাউকে সরাসরি। বাড়ির মালিক আনিসুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরায় এক ব্যক্তিকে রোববার তাদের বাসায় যাওয়া আসা করতে দেখা গেছে। সিসি ক্যামেরাতে দেখলাম 8টা 8 তাদের বাসাতে একজন লোক ঢুকছে, কেন্দ্রের উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে, অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও গুরুত্বপূর্ণ আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে তারা। শ্বাসরোধ করে হত্যা হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে যেকোনোভাবে এটা হত্যাকাণ্ডই হবে। এটা এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা আসলে রহস্য অনেক দূরে মনে হচ্ছে। উনি বলছেন যে সিসি ক্যামেরা 1টা বাজে পরে দেখতে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় পরিবার চাচ্ছে সুষ্ঠু তদন্ত করে শাস্তি দেওয়া হোক যারা এর সাথে জড়িত। আমাদের শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় থেকে আসার জন্য বারবার চেষ্টা করতেছে, আসছে, এবং আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের দাবি এর সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। একই দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্বজনদের মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় নিহতের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। শাকিল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। স্বজনকে কবর দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা সরোয়ার হাওলাদার ও ভাতিজা ফিরোজ শিকদারের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়রা। হঠাৎ এমন মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রোববার বার্ধক্যজনিত কারণে 90 ঊর্ধ্ব আনিস হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজনরা। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন দিতে নেওয়া হয়। মরদেহ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক কেবলে স্টিলের তৈরি খাটিয়ায় স্পর্শ করলে পুরো খাটিয়াটি বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় 4 জন। এই ঘটনায় গুরুতর আহত সরোয়ার হাওলাদার ও ফিরোজ শিকদারকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তো দাপন দেওয়ার এক পর্যায়ে খাট সরানোর পালা, সেখানে কারেন্টের মানে তার লুজ ছিল, সেই লুজ থেকে খাটে লাগার পরে ওই 2 জন জায়গায় মৃত্যুবরণ করে। কারেন্টের লুজ কালেকশনের কারণে খাটটা আর কি মূলত কারেন্ট হয়ে যায়, তখন ওদের কাঁধ থেকে খাটটা পড়ে যায় এক পর্যায়ে। তখন জনগণ আর কি যাইয়া ওদের উদ্ধার করে মোটামুটি চিকিৎসার জন্য বরিশাল দিকে নিয়ে যাওয়ার পথে, কিন্তু আমরা বরিশালে নেওয়ার পরে ডাক্তার আর কি বলছে যে ওরা মারা গেছে। ওই এখন মারা যাওয়ার কারণে ওদের ফ্যামিলিটা পুরো নিঃস্ব হয়ে গেছে এবং তারা ভাষা হারিয়ে ফেলেছে। তারা কি করবে তারা বুঝতেই পারতেছে না। বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ইলেকট্রিক শকে মেনলি আক্রান্ত হয় এবং আমরা যখন এখানে রিসিভ করি তখন পেশেন্টকে মেনলি মৃত হয় এবং আমরা এরপরে ব্রডডেড ঘোষণা করে আমরা পোস্টমর্টম করার জন্য পুলিশের কাছে পাঠাই দেয়। নিহত সরোয়ার হাওলাদার ও ফিরোজ শিকদার সম্পর্কে চাচা ভাতিজা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
কক্সবাজারের সমিতিপাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের 15 ঘন্টা পর আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আহনাফ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ভাতিজা। বগুড়া থেকে এবার এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে এসেছিল। রোববার দুপুর 2:30টার দিকে লাবণী পয়েন্টে বন্ধুদের সাথে সাগরে গোসলে নামে সে। পরে তাদের সাগরে তলিয়ে যেতে দেখে রেস্কিউ বোর্ডের সহযোগিতায় লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরে গভীরে হারিয়ে যায় আহনাফ। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় নাজিরার টেকসহ বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। সকালে মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সমুদ্র সৈকত। স্রোতের বেগ অনেক বেশি ছিল, 3 জন একসাথে ভেসে যায়। 2 জনকে আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ডরা উদ্ধার করতে সমর্থ হলেও একজনকে সে সময় খুঁজে পাওয়া যায়নি। দুর্ভাগ্যজনকভাবে একজনের লাশ আজকে সকাল 6:10 সময় সমিতিপাড়ার স্থানীয় মানুষজন দেখতে পায়। দিনাজপুরের ফুলবাড়ি ছোট যমুনা নদী থেকে নিখোঁজের 3 দিন পর কৃষ্ণ সুইপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুল জানান, কৃষ্ণ বাসফোর বিরামপুর উপজেলা পরিষদের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতেন। শনিবার থেকে সে নিখোঁজ রয়েছে। সোমবার সকালে ফুলবাড়ি পৌর শহরের দক্ষিণ সুচপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল 6 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান কনকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মডেল স্কুলের মাঠ থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে নাগরপুর উপজেলার সহ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় দিলদুরার নাগরপুরের শিক্ষা চিকিৎসা সহ সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের জনগণ বুঝতে হবে যে আমাদের লিডার যে 31 দফা যে একটা স্বচ্ছ দলিল দিয়েছে, সেই দলিলটা ডোর টু ডোর পৌঁছানো, মানুষকে বোঝানো যে আমরা একটা যে আমাদের, কারণ আপনি দেখেন আজকে আমাদের দেশে আইন নাই, আমাদের দেশে আজকে নিরাপত্তা নাই, নাগরিকত্ব নাই, ভোটার অধিকার নাই। মন্ত্রণালয় বলেন, প্রশাসন বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা বলেন, কোনো ক্ষমতাই কিন্তু স্বচ্ছতা নাই। ভোলায় ইসলামী বক্তা ও মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনতা। সোমবার সকালে শহরের হাটখোলা জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকায় রূপান্তরের আশ্বাস দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের গাদীঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করে ছাত্রদল। এছাড়া ঢাকার ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠেও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।